আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং টিউটর জিন্নাত স্যার আছি আজ আপনাদের সাথে এইচএসসি 2024 সালের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেটা হিসাব বিজ্ঞানের প্রথম পত্রে আসছিল। প্রশ্নটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন, জাবেদা এবং টেবুলার শক, অর্থাৎ এই সংক্রান্ত আর কি। সো আমরা এই প্রশ্নটা এখন সলভ করবো আর কি। যে কিভাবে প্রশ্নটা আসলে এইভাবে দেখেন, জানুয়ারি 1, 2024 মিস হাওয়া নগদ 60,000 টাকা, 20,000 টাকার আসবাবপত্র এবং 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। আচ্ছা, জানুয়ারি 2 তারিখে ধারে সেবা প্রদান 20,000 টাকা, জানুয়ারি 5 তারিখে ধারে সাপ্লাইজ করায় 1,000 টাকা, জানুয়ারি 16 ভাড়া প্রদান 3,000 টাকা, জানুয়ারি 31 দিন পরিশোধ 4,500 টাকা। তো এটা ছিল আমাদের হচ্ছে লেনদেন গুলো। এখান থেকে আমাদের প্রশ্ন আসছে এরকম যে প্রারম্ভিক মূলধন কত টাকা, খ নম্বরে আসছে জাবেদা দাখিলা দাও, আর গ নম্বরে টেবুলার স্টকে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তো এই ছিল আমাদের প্রশ্নটা, আমাদের কাজ হচ্ছে এখান থেকে সলভটা করা আর কি। এটা এইচএসসি হিসাব বিজ্ঞান 2024 সালে ঢাকা বোর্ডে আসছিল প্রথম পত্রে আর কি। তো আমরা একটু দেখি যে কিভাবে এটা সলভ করা যায়। তো প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করে আমরা জানি সবসময় যে 1 তারিখে যে লেনদেনটা থাকবে, ওই 1 তারিখের লেনদেনে যতগুলো সম্পদ আছে সবগুলো সম্পদকে যোগ করলে যে টাকাটা পাবো, এই টাকাটাকে আমরা প্রারম্ভিক মূলধন বলবো। আবার বলছি, 1 তারিখে যে লেনদেনটা থাকবে ওখানে যে সম্পদগুলো থাকবে, এই সম্পদগুলো যোগ করলে যে টাকাটা পাওয়া যাবে সেই টাকার সমষ্টিকে বলবো আমরা প্রারম্ভিক মূলধন। তো এখন দেখেন 1 তারিখে অর্থাৎ জানুয়ারি 1 তারিখে মিস হাওয়া নগদ 60,000 টাকা এবং 20,000 টাকার আসবাবপত্র এবং 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে। তার মানে এখানে আপনার নগদ হচ্ছে 60,000 টাকা, এটা হচ্ছে সম্পদ, আর এই যে 20,000 টাকা আসবাবপত্র এটা সম্পদ। তার মানে এই যে নগদ টাকা হচ্ছে 60,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা, দুটো মিলে 80,000 টাকা হচ্ছে সম্পদ ছিল, আর এই 80,000 টাকা হচ্ছে মূলধন আকারে সে ব্যবসা শুরু করছে আর কি। তার মানে সহজ কথা হচ্ছে 1 তারিখে যে সম্পদগুলো থাকবে সেই সম্পদগুলো নিয়েই নরমালি ব্যবসা শুরু করে। যদি কোনো ঋণ থাকে, ঋণটাকে মূলধন আকারে ধরা যাবে না। তো ঋণটা হচ্ছে একটা দায়। সেক্ষেত্রে নগদ টাকা 60,000 টাকা এবং হচ্ছে 20,000 টাকার আসবাবপত্র, এই দুটো নিয়ে যে ব্যবসা শুরু করছে, অর্থাৎ দুটো সম্পদ ছিল, এই সম্পদের সমষ্টি যে টাকা পাইছে 80,000 টাকা, সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। আশা করি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে আপনাদের খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, খ নম্বর প্রশ্নে আমাদের কি ছিল দেখি। খ নম্বরের প্রশ্ন ছিল জাবেদা দাখিলা দাও। তার মানে আমরা এখন খ নম্বর যে জাবেদা দাখিলা গুলো আছে সেগুলো আমরা দেওয়ার ট্রাই করবো। তো আমরা তাহলে জাবেদার একটা শখ থাকে, আপনারা যখন করবেন তখন অবশ্যই শখে করবেন। তো আমি শখ সারে করাই দিচ্ছি। দেখেন জানুয়ারি 1 তারিখে ছিল হচ্ছে আমাদের মিস হওয়া নগদ 60,000 টাকা এবং হচ্ছে 20,000 টাকার আসবাবপত্র এবং হচ্ছে 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে। তো আমরা জাবেদা নিয়ম অনুসারে জানি যে যদি কোনো সম্পদ বা ব্যয় বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, আর সম্পদ অথবা ব্যয় যদি হ্রাস পায় তাহলে তখন ক্রেডিট হয়। অপরদিকে যদি কোনো দায়, আয় অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তাহলে সেটা হয় ক্রেডিট, আর যদি দায়, আয় অথবা মালিকানা সত্ত্ব হ্রাস পায় তাহলে সেটা হবে ডেবিট। তো এখন নগদ টাকা এবং হচ্ছে 20,000 টাকা আসবাবপত্র, এই দুটো সম্পদ, যেহেতু ওই দুটো সম্পদ নিয়ে ব্যবসা শুরু করছে, সুতরাং ব্যবসায় নগদ 60,000 টাকা এবং 20,000 টাকা আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। যেহেতু দুটো সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট করলাম। আচ্ছা, এবার দেখেন ব্যবসা একটা ঋণ নিয়ে শুরু করছে, ঋণ একটা দায়, আর যেহেতু ব্যবসা ঋণ নিয়ে শুরু করছে তার মানে দায় বৃদ্ধি পেয়েছে, এই জন্য দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, যেন ঋণ হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার দুইটা সম্পদ নিয়ে যেহেতু শুরু করছে, এই দুইটা সম্পদের সমষ্টি আমরা জানি মূলধন হবে, এই জন্য মূলধন হিসাবটাকে ক্রেডিট করতে হবে, মূলধন হিসাব। এবার টাকার অ্যামাউন্ট যখন বসাবেন সবার আগে দেখেন নগদে 60,000 ছিল, এটা পরে বসান। আগে হচ্ছে 20,000 টাকার আসবাবপত্র, এটা আমি এখানে বসাই দিলাম। আচ্ছা, এবার ঋণ ছিল 15,000 টাকা, ঋণ হচ্ছে 15,000 টাকা। দেখেন এই যে 15,000 টাকা ঋণ ছিল, তো আমরা এখানে 15,000 টাকা বসাই দেবো। এবার এই যে 15,000 টাকা যখন ঋণ আনছে তখন ব্যবসা অবশ্যই নগদ 15,000 টাকা বৃদ্ধি পাইছে। আবার বলছি, 15,000 টাকা যখন ব্যবসা শুরু করলো তখন 15,000 টাকা ঋণ মানে দায় বৃদ্ধি পাইছে, অপরদিকে এই 15,000 টাকা নগদ টাকা আকারেও বৃদ্ধি পাইছে। তার মানে নগদ আগে ছিল 60,000 আর এখানে হচ্ছে 15,000, তার মানে 70-75,000 টাকা এখানে দেখাবে। আবার বলছি, ঋণ নিয়ে যখন ব্যবসা শুরু করছে তখন প্রতিষ্ঠানে একটা দায় বৃদ্ধি পেয়েছে, অপরদিকে এই 15,000 টাকার নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পাইছে। তার মানে নগদের ছিল হচ্ছে 60,000 আর এখানে ঋণের 15,000, মোট 75,000 দেখাতে হবে। তাহলে মূলধনে কয় টাকা দেখা, মূলধনে হচ্ছে এই দুটো সম্পদ নিয়ে যে শুরু করছিলাম 60,000 আর 20,000 যোগ করলে হবে 80,000, এখানে দেখাবেন 80,000 টাকা। এরপর জানুয়ারি 2 তারিখে দেখেন কি আছে। জানুয়ারি
2 তারিখে আছে ধারে সেবা প্রদান 20,000 টাকা। তো আমরা জানি ধারে সেবা যখন প্রদান করা হয়, সেবা প্রদান করলে একটা আয় বৃদ্ধি পায়, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। অপরদিকে যেহেতু টাকাটা আমরা ধারে হয়েছে, অর্থাৎ এখনো নগদ টাকা অ্যাকসেপ্ট করা হয়নি, পরে পাবো, এই জন্য একটা দেনাদার সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আমরা প্রাপ্য হিসাব বা দেনাদার ডেবিট দেবো, প্রাপ্য হিসাব ডেবিট, আর হচ্ছে সেবা হিসাব, সেবা আয় হিসাব ক্রেডিট দিব। আচ্ছা, তাহলে আমাদের দাবেদার এই টাকাটা বসবে 20,000 টাকা, 20,000 টাকা। এরপরে জানুয়ারি 5 তারিখ আছে ধারে সাপ্লাইজ হয় 1,000 টাকা। সো জানুয়ারি 5 তারিখে সাপ্লাইজ একটা সম্পদ, আমরা জানি সাপ্লাইজ একটা সম্পদ, সেক্ষেত্রে সম্পদ যেহেতু ক্রয় করছে, আর সম্পদ ক্রয় করলে সম্পদ বৃদ্ধি পায়, এই জন্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সাপ্লাইজ হিসাব ডেবিট। আর এটা যেহেতু ধারে ক্রয় করা হয়েছে, অর্থাৎ টাকাটা এখনো দেওয়া হয় নাই নগদে, ভবিষ্যতে আমরা টাকাটা দিব, অর্থাৎ একটা দায়ের সৃষ্টি হয়েছে, আর দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। এই জন্য প্রদেয় হিসাব নামক একটা দায় সৃষ্টি হয়েছে, প্রদেয় হিসাবটা ক্রেডিট। আবার বলছি, ধারে যখন সাপ্লাইজ ক্রয় করছি, তখন সাপ্লাইজ নামক সম্পত্তি বৃদ্ধি পাইছে 1,000 টাকা, এই জন্য সাপ্লাই হিসাব ডেবিট। আর অপর দিকে টাকাটা পরিশোধ হয় নাই, ধারে যেহেতু হয়েছে, এই জন্য দায় বৃদ্ধি পেয়েছে, প্রদেয় হিসাব ক্রেডিট। এবার জানুয়ারি 16 তারিখে আমরা যদি দেখি কি আছে, দেখেন 16 তারিখে আছে ভাড়া প্রদান 3,000 টাকা। তো আমরা জানি ভাড়া যখন প্রদান করা হয়, তখন ভাড়া নামক একটা ব্যয় বৃদ্ধি পায়, কারণ ভাড়াটা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, এই জন্য ভাড়া হিসাবটা ডেবিট। আর আমরা জানি ভাড়া ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, এই জন্য ভাড়া হিসাব ডেবিট। আর যেহেতু টাকাটা নগদ দিয়ে প্রদান করা হয়েছে, এই জন্য নগদ হিসাবটা ক্রেডিট। যদি চেকে প্রদান করা হতো, তাহলে আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করতাম 3,000 টাকা। আবার বলছি, ভাড়া যখন প্রদান করছি, তখন প্রতিষ্ঠানের একটা ব্যয় বৃদ্ধি পাইছে, কারণ ভাড়া একটা ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হয়, এই জন্য ভাড়া হিসাব ডেবিট। প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, এই জন্য নগদ হিসাব ক্রেডিট, কারণ নগদ একটা সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, এই জন্য নগদ হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর আসেন জানুয়ারি 31 তারিখে। আমরা যদি 31 তারিখে একটু খেয়াল করে কি আছে দেখেন, ঋণ পরিশোধ করা হলো 4,500 টাকা। তো আমরা জানি ঋণ হচ্ছে একটা দায়। আপনাদের প্রথমেই আমি বলছি যে যদি কোনো আয়, দায় অথবা মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে ডেবিট হয়ে যায়। ঋণ যেহেতু পরিশোধ করছি, তার মানে এই দায়টা আমার হ্রাস পেয়েছে। আবার বলছে, ঋণ পরিশোধ করলে আমি দায় মুক্ত হই বা প্রতিষ্ঠান দায় মুক্ত হয়। যেহেতু ঋণ পরিশোধ করা হয়েছে, প্রতিষ্ঠানের দায় কমছে, দায় কমলে ডেবিট, এই জন্য ঋণ হিসাবটা কি করবেন, ডেবিট দিবেন, ঋণ হিসাব ডেবিট। আর এই যে পরিশোধটা করা হয়েছে, অবশ্যই নগদে টাকা দেওয়া হয়েছে, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে। তো আমরা যদি প্রতিষ্ঠান থেকে নগদ টাকা হ্রাস পেলে নগদান হিসাবটা ক্রেডিট হয়, এই জন্য নগদান হিসাব ক্রেডিট, টাকা 4,500। তো এই ছিল হচ্ছে আমাদের জাবেদাগুলা। আর অবশ্যই যখন আপনারা করবেন, তখন চকের ভিতরে করবেন, এবং প্রত্যেকটা জাবেদার ব্যাখ্যা অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ এখানে ব্যাখ্যা চাই নাই, বাট জাবেদার নিয়ম অনুসারে আমরা জানি, যদি প্রশ্নে উল্লেখ করে দেয় যে ব্যাখ্যার প্রয়োজন নেই, তখনই মাত্র ব্যাখ্যা দিবেন না। আর বাকি সকল ক্ষেত্রে আপনাকে অবশ্যই জাবেদা করার পরে ব্যাখ্যা দিতে হবে। তো আমরা এখন গ নম্বর প্রশ্নটা একটু দেখবো। গ নম্বর প্রশ্ন আমাদের ছিল টেবুলার ছকে হিসাব সমীকরণের উপর প্রভাবটা দেখাও। তো আমাদের এখানে যে লেনদেনগুলো ছিল, এগুলোকে আমাদের এই যে একটা টেবুলার ফর্মেট আমরা ড্রয়িং করছি, এই টেবুলার ফর্মেটে আমাদের এই লেনদেনগুলোকে অ্যানালাইসিস করতে হবে। তো আমরা একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে যে আমরা এই যে সবগুলো দিলাম, এখানে 4টা, এখানে 3টা কেন হলো, এগুলো আমাদেরকে এই লেনদেনগুলো অ্যানালাইসিস করে আমরা যখন জাবেদা করবো, অথবা জাবেদা ছাড়াও নিজের অ্যানালাইসিস করে আমাদেরকে বুঝতে হবে আসলে কয়টা সম্পদ আছে আর কয়টা দায় আছে, সেই হিসাব করে এই পাশে এবং এই পাশে সবগুলো হবে। তো আবার বলছি, এখানে নগদ একটা সম্পদ ছিল, আসবাবপত্র একটা সম্পদ ছিল, সাপ্লাইজ একটা ছিল, আর হচ্ছে ধারে সেবা প্রদান করার জন্য প্রাপ্য হিসাব একটা ছিল। তো এই হচ্ছে আপনার 1টা 2টা 3টা 4টে সম্পদ, আর অপর দিকে ঋণের জন্য একটা দায় ছিল, আর অপর দিকে যেহেতু ধারে সাপ্লাইজ করছি, পাওনা বা প্রয়োজন হিসেবে একটা দায় ছিল, আর মূলধনের জন্য আরেকটা দায় হবে, টোটাল 3টা ঘর হবে। তো এই ছিল হচ্ছে আমাদের ঘরগুলা। এখন আমরা শুরু করতে পারি। তো জানুয়ারি 1 তারিখে দেখেন কি আছে, জানুয়ারি 1 তারিখ দিলেন 2023। তো নগদ টাকা নিয়ে শুরু করছে, তাহলে আমরা শর্টকাট যেটা আর কি, যদি কোনো কারণে প্রথম যে লেনদেনটা, যদি কোনো সম্পদ থাকে আর কি, এখানে দেখবেন যে এই সম্পদগুলো যদি কোনোটা যদি উপরে দেওয়া থাকে 1 তারিখে, জাস্ট ওখানে বসাবো, আর যদি কোনো দায় থাকে সেটা ঘরে বসাবো, এই হচ্ছে কাজটা। আর সম্পদগুলো যোগফল নিলে মূলধনে করে টাকাটা বসাবো, এটা হচ্ছে 1 তারিখের কাজটা আর কি। আর এরপরে যেটা করতে হবে, যে যদি কোনো লেনদেন দ্বারা এইখানে যে সম্পদগুলো দেওয়া আছে যদি বৃদ্ধি পায়, তাহলে এই প্রত্যেকটা সম্পদের সাথে যোগ করব, আর যদি হ্রাস পায় তাহলে মাইনাস করব। সেম ভাবে যদি কোনো লেনদেন দ্বারা
এই পাশের গণভরের পাওনাদার ঋণ অথবা মূলধন বা যেটাই থাকুক দায় বা মালিকানা শুধু হ্রাস পেলে আমরা এখান থেকে কি করব, মাইনাস করবো। আর যদি বৃদ্ধি পাই তাহলে এখানে প্লাস করবো। বেসিক কথা হচ্ছে যে সম্পদ পাশে যে ঘরগুলো থাকবে, যদি কোনো লেনদেনের কারণে সম্পদ বৃদ্ধি পায় তাহলে যে সম্পদটা বৃদ্ধি পাবে ওই সম্পদের সাথে প্লাস করব, আর যদি হ্রাস পায় তাহলে যে সম্পদটা হ্রাস পাবে ওই সম্পদ থেকে মাইনাস করবো। সেম ভাবে এই যে এই পাশে যে দায়ের ঘরগুলো আছে, যদি কোনো কারণে বা কোনো লেনদেনের কারণে কি হয় যে দায়ের পাশে কোনো একটা আইটেম বৃদ্ধি পায় তাহলে যে দায়টা বৃদ্ধি পাবে ওই দায়ের সাথে আমরা বৃদ্ধি করব, আর যদি অর্থাৎ প্লাস করব, আর যদি কোনো কারণে হ্রাস পায় তাহলে আমরা ওই দায়টাকে মাইনাস করব। এটাই হচ্ছে বর্তমান। আর এছাড়া যদি কোনো ব্যয় থাকে, ব্যয় করলে আমরা যদি মালিকানা সত্ত্ব হ্রাস পাই সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস করব। যদি কোনো আয় থাকে তাহলে আমরা যদি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাই সেক্ষেত্রে আমরা এখানে প্লাস করব। এই হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। উত্তোলন থাকলেও আমরা কি করব, এখান থেকে মাইনাস করব। আয়কর থাকতে পারে, জীবন বীমা প্রিমিয়াম থাকতে পারে, তো এইগুলো থাকলে আমরা জানি যে মালিকানা সত্ত্ব হ্রাস পায় সেক্ষেত্রে মূলধন থেকে বিয়োগ করে দেখাবো। আচ্ছা, তাহলে 1 তারিখে আমাদের কি আছে, নগদ 60,000 টাকা। এই যে নগদ 60,000 টাকা আমরা বাড়াই দিলাম। অপরদিকে দেখেন 20,000 টাকার আসবাবপত্র আছে। এই যে 20,000 টাকার আমরা আসবাবপত্রতে দেখাই দেবো 20,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন যে এই দুইটা হচ্ছে 60 আর হচ্ছে 20, 80,000 টাকা মূলধন আসছে, এখানে আমরা 80,000 টাকা বৃদ্ধি করে দেবো। ঋণ ছিল কত টাকা, 15,000 টাকা। দেখেন ঋণ 15,000 টাকা, এখানে 15,000 টাকা দেখাই দেবো। আসলে তাহলে কি দেখেন যে এখানে আছে 95,000, বাট এখানে আছে 80,000। দুই পাশ কিন্তু মিললো না। দুই পাশে আমাদের কাজ হচ্ছে যে আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই, অর্থাৎ এই অংশটা এবং হচ্ছে এই অংশটা সবসময় সমান হবে। বাট আমরা যখন নগদ 60,000 বসালাম, 20,000 টাকা আসবাবপত্র বসালাম, ঋণ বসালাম 15,000 টাকা, আর এই দুটো সম্পদ যোগ করে 80,000 টাকা মূলধন বসালাম, তাহলে দুই পাশের টাকার অ্যামাউন্ট সেম হচ্ছে না। সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন জাবেদা করছিলাম তখন কিন্তু বলছিলাম যে এই 60,000 সাথে আর হচ্ছে 15,000 টাকা লোন যখন আনছে এটা নগদ টাকা আকারে আনছে, সুতরাং এই 15,000 টাকা এখানে যোগ হয়ে যাবে। তাই যোগ হলে এখানে 75,000 টাকা দেখাতে হবে। 75,000 টাকা দেখানো আনসার মিলে যাবে। ঠিক আছে, এবার জানুয়ারি 2 তারিখে যদি আমরা আসি, 2 তারিখে আছে ধারের সেবা প্রদান 20,000 টাকা। তো ধারের সেবা যখন আমরা প্রদান করছি তাহলে একটা আয় বৃদ্ধি পেয়েছে, আর অপর দিকে ধারে যেহেতু সেবা প্রদান করছি একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ টাকাটা আমরা নগদে গ্রহণ করিনি, পরে আমরা গ্রহণ করবো, অর্থাৎ প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি পাইছে। আবার বলছি, ধারের সেবা প্রদান করলে প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি পাইছে, আর সেবা প্রদান করলে একটা আয় বৃদ্ধি পায়। যেহেতু আয় বৃদ্ধি পাইছে ওই পাশে আমরা মূলধনের সাথে যোগ করবো, আর সেবা প্রদানের জন্য দেনাদার বৃদ্ধি পাইছে, এই জন্য দেনাদারে আমরা 20,000 টাকা প্লাস করলাম। এই যে মূলধনের করে প্লাস করলাম 20,000 টাকা। তো প্লাস করলে আপনাকে কোনো সাইন দেওয়া লাগবে না, মাইনাস করলে এখানে ব্র্যাকেট দিয়ে আটকায় দেখাই দিতে হবে। আর অনেক জায়গা আছে দেখা যাচ্ছে এক একটা করে করতেছে, একটা করে ব্যালেন্স নামাইতেছে। এভাবে করতে গেলে আপনার যেটা হবে যে সময়টা বেশি যাবে এবং আপনি সম্পূর্ণ সৃজনশীল আনসার করতে যায় খুব হিমশিম খাবেন। তো আমাদের যেটা কাজ হচ্ছে আগে আমরা বসাবো যেটা প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, ফাইনালি সবগুলো পরে একবার আমরা যোগফলগুলো নামাই দেবো। এটা হচ্ছে খুব দ্রুত করার জন্য ইজি হবে। আচ্ছা দেখেন 5 তারিখে আছে ধারে সাপ্লাই করা হচ্ছে 1,000 টাকা। আচ্ছা, ধারে সাপ্লাই যখন ক্রয় করছি আমাদের প্রতিষ্ঠানে একটা সাপ্লাইজ নামক সম্পত্তি বৃদ্ধি পাইছে। তো সাপ্লাইজের একটা ঘর আছে, এখানে আমরা 1,000 টাকা বৃদ্ধি করে দিলাম। ধারে সাপ্লাইজ ক্রয় করছি, যেহেতু টাকাটা আমরা নগদে দেইনি, ভবিষ্যতে দিব, অর্থাৎ প্রতিষ্ঠান দিবে, সুতরাং প্রতিষ্ঠান দায়বদ্ধ আছে, দায় বৃদ্ধি পাইছে। এখানে যদি কোনো দায়ের নাম নাই তার মানে এটা হচ্ছে প্রদেয় হিসাব বা বানাদের হিসাব বৃদ্ধি পাবে। এই যে এখানে আমরা 1,000 টাকা প্লাস করে দিলাম। আচ্ছা, এরপরে ভাড়া প্রদান 3,000 টাকা। ভাড়া প্রদান যখন 3,000 টাকা হয়েছে প্রতিষ্ঠান থেকে নগদ 3,000 টাকা কমে গেছে, তাহলে 16 তারিখে এই যে 3,000 টাকা এখান থেকে হ্রাস করে দেব। আর ভাড়া একটা ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এই জন্য এখান থেকে 3,000 টাকা হ্রাস করে দেব। আচ্ছা, এইগুলো করার জন্য যেটা করবেন যে এইভাবে করে আপনারা ঘরগুলোকে অ্যাডজাস্ট করে দিবেন, তাহলে বুঝতে অসুবিধা হবে না যে কোন লেনদেনটা কার সাথে। আচ্ছা, এবার 16 পর দেখেন 31 তারিখে আছে ঋণ পরিশোধ 4,500 টাকা। তো ঋণ পরিশোধ করলে আমরা জানি কি হয়, প্রতিষ্ঠান থেকে নগদ 4,500 টাকা হ্রাস পেয়েছে, এই জন্য এখান থেকে মাইনাস করে দিলাম। আর ঋণ পরিশোধ করলে দায় কমছে, অর্থাৎ ঋণ নামক যে দায়টা এখান থেকে 4,500 টাকা কমাই দেবো। এখানে 4,500 টাকা কমাই দেবো। তো এগুলো এখন আমরা যদি যোগফল নামাই দেখবেন যে একটা রেজাল্ট আমাদের চলে আসবে। তো এখন দেখেন আমরা যদি এই পাশে সম্পদের গড়গুলো, অর্থাৎ আমরা নগদের টাকাগুলো, লেনাররা, সাপ্লাই, আসবাবপত্র এভাবে করে প্রত্যেকটা গড়ের টাকাগুলো যোগফলগুলো আমরা নামাবো।
তো নগদের গোলে যদি আমরা নামাই তাহলে আমাদের টোটাল যোগফলটা আসবে 67,500, অর্থাৎ এই 75,000 টাকা থেকে 3,000 এবং 4,500 টাকা বিয়োগ করতে হবে, তাহলে আসবে আমাদের 67,500 টাকা। দেনাদারে যে আছে 20,000 টাকা, এটা যোগফল নামাইলাম, সাপ্লাইসে 1,000 টাকা, আসবে কত 20,000 টাকা। সেম ভাবে এই পাশে আমরা যখন আমরা আসবো, পাওনাদের আছে 1,000 টাকা, এটা নামালাম, ঋণ আছে 15,000 টাকা, এখান থেকে 4,500 টাকা বিয়োগ করতে হবে, তাহলে থাকবে আমাদের 10,500 টাকা। সেম ভাবে মূলধন 20,000 আছে 80,000, এখান থেকে 3,000 টাকা মাইনাস দিলে থাকবে 97,000 টাকা। তো এখন আমার কাজ হচ্ছে যে এই যে সম্পদ পাশে যে 4টে সম্পদ ছিল, এগুলো যোগফলটা আমরা নামাবো, এটা এটা এবং এই 4টা যদি যোগ করি আমাদের আসবে 1,08,500 টাকা। সেম ভাবে দায় পাশে আমাদের পাওনাদার, ঋণ এবং মূলধন এই 3টা ছিল, এই 3টে যোগফল যদি আমরা করি আসবে 1,08,500। তো আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এন প্লাস ওই। তো এখন দেখেন এই যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য, 1,08,500, 1,08,500 দুইটা সাইড আমাদের মিলে গেছে। তার মানে আমরা শিওর হতে পারি যে আমাদের যে টেবুল অফ স্টকে যে সমীকরণের প্রভাব দেখাইতে বলছে এবং এটাকে মানে সত্যতা যাচাই করতে বলছে, সেটা আমাদের প্রুফ করা হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আমাদের টোটাল আপনার ম্যাথ গুলো, এবং হচ্ছে এই ছিল আমাদের টোটাল লেনদেন গুলো, যেগুলো থেকে আমাদের টেবুল অফ স্টকে হিসাব সমীকরণের উপরে প্রভাব এটা দেখাতে বলছে। তো আশা করি ক, খ, গ এবং এই 3টে প্রশ্নই আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে এটা নিয়ে একটু আলোচনা করার জন্য, এবং যার যেখানে সমস্যা হয়েছে ওটা নিয়ে আরেকটু বেশি আলোচনা করে দেওয়ার জন্য। অ্যাকাউন্টিং টিউটর জিনাত স্যারের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।